আসসালামু আলাইকুম। আজকে আমরা এসইসি ফিজিক্সের স্লাইড ক্যালিপার্স আর স্ক্রু গজ এই বিষয়গুলো নিয়ে পড়ালেখা করব। তো আমি এখানে বোর্ডে চিত্রে আমি এখানে দিয়ে রাখছি। তো এটা হচ্ছে একটা স্লাইড ক্যালিপার্স এর চিত্র। একটা স্লাইড ক্যালিপার্সে আমার কি কি অংশ থাকে যদি আমরা এটা আলোচনা করি। তো এখানে আমরা যে চিত্রটা লিখছি এটা হচ্ছে মূলত একটা স্লাইড ক্যালিপার্স, এটার চিত্র। আর এইখানে আমরা যে চিত্রটা লিখছি এটা হচ্ছে মূলত একটা স্ক্রু গজ। তো স্লাইড ক্যালিপার্স এটার যদি আমরা প্রথমেই একটু গঠনটা নিয়ে বর্ণনা করি। একটা স্লাইড ক্যালিপার্সে প্রধানত হচ্ছে দুই ধরনের স্কেল থাকে। একটা হচ্ছে আমাদের মূল স্কেল, এই যে আমরা নর্মালি সেন্টিমিটার এবং মিলিমিটার এইটার এই যে স্কেলগুলো দিয়ে আমরা পরিমাপ করি আর কি নর্মালি, যার মাধ্যমে সর্বনিম্ন মিলিমিটারের ক্ষুদ্র দৈর্ঘ্যের বস্তু আমরা পরিমাপ করতে পারবো। তো সেটাকে আমরা বলতেছি হচ্ছে মূল স্কেল। এই মূল স্কেলটার উপরে আমাদের এখানে আরেকটা স্কেল দেওয়া থাকে, এই যে এখানে আরেকটা স্কেল দেওয়া আছে। তো এখানে আরেকটা স্কেল আছে, এটাকে আমরা বলতেছি ভার্নিয়ার স্কেল। এখানে আমার নিচের সারিতে এটা মূল স্কেল, আর ওপরের যে এই যে সারিটার যে স্কেল আছে এটাকে আমরা বলতেছি ভার্নিয়ার স্কেল। তো একটা স্লাইড ক্যালিপার্সে তাহলে দুইটা স্কেল থাকবে, একটা হচ্ছে মূল বা প্রধান স্কেল বা রৈখিক স্কেল, আর এইটার উপরে আমার আবার একটা ভার্নিয়ার স্কেল পড়ানো থাকবে, এটার উপরে একটা ভার্নিয়ার স্কেল থাকবে। সো এই ভার্নিয়ার স্কেলটা এমন ভাবে থাকবে, দেখেন এখানে একটা স্ক্রু দেওয়া আছে উপরে। এই স্ক্রুটাকে যদি আমরা ঘোরাই তো এটাকে ঢিল করে এটাকে এই যে সামনে পিছে এরকম নেওয়া যায়, এবং যখন আমার যেখানে রাখা দরকার সেখানে রেখে এই স্ক্রুটাকে আমরা টাইট দিতে পারি। এবং আমাদের এই যে ভার্নিয়ার স্কেলটা, যে ভার্নিয়ার স্কেলটার নিচের দিকে একটা চোয়াল আছে, আবার উপরের দিকেও একটা চোয়াল আছে। এটা যে ভার্নিয়ার স্কেলটার সাথে উপরের দিকেও একটা চোয়াল, আবার নিচের দিকেও একটা চোয়াল আছে। আর এইখানে এই যে মূল স্কেল যেটা রৈখিক স্কেল, এইটারও দেখেন নিচের দিকে একটা চোয়াল দেওয়া আছে, উপরের দিকেও একটা চোয়াল দিয়ে দেওয়া আছে। তো এই আমার স্লাইড ক্যালিপার্স এর বর্ণনা। তো এই স্লাইড ক্যালিপার্স এইটার সাহায্যে মূলত আসলে আমরা কি পরিমাপ করতে পারি। স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে আমরা মূলত কোনো একটা জিনিসের দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, যে কোনো একটা জিনিসের দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, আবার প্রস্থ পরিমাপ করতে পারি, আবার উচ্চতা এই জিনিসটা পরিমাপ করতে পারি। কোনো গোলাকার একটা বস্তুর ব্যাস পরিমাপ করা যায়। তো আমি যদি ব্যাস পরিমাপ করতে পারি তাহলে সেখান থেকে তো ব্যাসার্ধ এটা এমনিতেই বের করতে পারবো। দেন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই যে দেখেন শুধু দৈর্ঘ্য আর প্রস্থ এই দুইটা গুণ করে তো আমি দেখা গেছে আবার ক্ষেত্রফল বের করতে পারবো। আবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটাই গুণ করে আমরা আবার আয়তনও বের করতে পারবো। সো স্লাইড ক্যালিপার্স এটার সাহায্যে আমরা দেখা গেছে কোন একটা বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ব্যাস এগুলো মূলত পরিমাপ করতে পারবো। তো দৈর্ঘ্য প্রস্থ পাইলে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়, আবার এই তিনটা গুণ করলে আয়তন পাওয়া যায়, আবার ব্যাস পরিমাপ করতে পারলে সেখান থেকে ব্যাসার্ধ পাওয়া যায়। তো এই স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে আমরা মোটামুটি কি কি জিনিস মানে কি কি রাশি পরিমাপ করতে পারি সেটা জানলাম। তো এই যে স্লাইড ক্যালিপার্স এর কিন্তু দেখেন দুইটা সাইড আছে, একটা নিচের দিকে আর একটা এই যে উপরের দিকে। নিচের দিকে চোয়াল, এই যে একটা ভার্নিয়ারের চোয়াল আর একটা মূল স্কেলের চোয়াল, উপরের দিকেও একটা মূল স্কেলের চোয়াল ভার্নিয়ারের চোয়াল। তো নিচের দিকের কাজ কি আর উপরের দিকের কাজটা কি। নিচের দিকের যে চোয়ালটা আছে এইটা নরমালি আমরা যদি কোনো একটা গোলাকার বস্তু চিন্তা করি, তো কোনো একটা গোলাকার বস্তুর বাইরের ব্যাস পরিমাপ করার জন্য এই নিচের দিকের চোয়ালটা ব্যবহার হয়। যে ধরলাম কোনো একটা গোল বল আছে আমার, এরকম কোনো একটা গোলাকার জিনিস আছে, তো এই গোলাকার জিনিসটার বা এই গোল বলটার ব্যাস কত। তো দেখেন আমি যদি এই বলটা চিন্তা করি, আমি এটা একটু মোটা করে দিলাম, ধরেন যে এই যে বলটা যদি চিন্তা করি একটু মোটা করে দিলাম,
বলটা দেখেন, তো তাহলে খেয়াল করি এই বলটার কিন্তু আমরা ব্যাস কিন্তু দুইটা পাবো। একটা হচ্ছে যে ভিতরের দিকের যতটুকু অংশ ফাঁকা আছে, এই যে যতটুকু অংশ ফাঁকা আছে এতটুকু নিয়ে হচ্ছে আমরা একটা বৃত্তের ব্যাস পাই। আবার হচ্ছে একেবারে এই বাইরের বাইরের প্রান্ত থেকে, যে এইখান থেকে একদম এইখান পর্যন্ত এই পুরাটা মিলায় হচ্ছে একটা ব্যাস পাই। ক্লিয়ার? সো তাহলে এই বৃত্তটার দেখেন এই যে বাইরের দিকের একটা ব্যাস আছে, আবার ভিতরের দিকের কি আছে, একটা ব্যাস আছে। সো আমি এই 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 নিচের দিকের দুইটা চোয়ালের মাঝখানে হচ্ছে যদি কোনো একটা গোলাকার বস্তুকে রাখি, তাহলে এই বাইরের দিকের ব্যাসটা হচ্ছে আমরা পরিমাপ করতে পারবো, এই বাইরের দিকের ব্যাসটা। আর ভিতরের দিকের ব্যাসটা যদি পরিমাপ করতে চাই তাহলে এই গোল জিনিসটাকে হচ্ছে এই যে এইখানে রাখতে হবে, এই যে এইখানে এইভাবে রাখতে হবে গোল জিনিসটা। তো তাহলে আমি যদি একটু এটারও এই যে এরকম গাঢ় করে দিই, ধরেন আমি আহ বাইরের দিকের যে ব্যাসটা, ভিতরের দিকের যে ব্যাসটা, এটা পরিমাপ করতে চাচ্ছি। কারণ এই গোলাকার বস্তুটার এই ভিতরের দিকের ব্যাসটা কত এটা পরিমাপ করতে যেতেছি। তাহলে গোলাকার বস্তুটা দেখা যাচ্ছে, তাহলে এই যে এখানে উপরের দিকে এরকম বসায় দিই, উদাহরণ একটা রিং, গোলের গোল একটা রিং ধরে, তো এই রিংটার ভিতরের দিকের ব্যাস পরিমাপ করার জন্য ওপরের এই দুইটা চল ব্যবহার হয়। আপনি নিজেই একটু মানে কল্পনা করে দেখেন, এই বাইরের দিকের যে ব্যাসটা, এটা কিন্তু এটার দ্বারা পরিমাপ করা যাবে না, যাবে? এই দুইটা জিনিস হচ্ছে ওই দিকে এরকম করে ঘোরানো, তো বাইরের দিকের ব্যাস তো আপনি এটা দ্বারা পরিমাপ করতে পারবেন না। এই যে এটা ওইদিকে ঘোরানো, এই যে ভিতরে রিংটা ভিতরে ঢুকায় এই যে এদিকে এরকম টান টান দিয়ে রাখা যাবে, এরকম টানা দিয়ে রাখা যাবে। তাহলে এই যে ভিতরের দিকের যে এই যে ভিতরের দিকের যে বৃত্তটা আছে, এই ভিতরের দিকের বৃত্তের ব্যাসটা আমরা কি করতে পারবো, পরিমাপ করতে পারবো। আর যদি আমি এই পুরা বাইরের ব্যাসটা পরিমাপ করতে যাই এই পুরাটা, তাহলে সেক্ষেত্রে এটা নিচে নিচে নিতে হবে, যে এটাকে স্ক্রু ঘুরায় একটু সরায় তারপর নিচে এখানে রাখলাম, রাইখা তারপরে যে এরকম আটকায় দিলাম। তো এই হচ্ছে বিষয়, যে একটা স্লাইড ক্যালিপার্সের নিচের দিকের যে চোয়ালটা, এই নিচের দিকের চোয়াল দিয়ে হচ্ছে আমরা কোনো একটা বৃত্তাকার বা গোলাকার বস্তুর বাইরের দিকের ব্যাস পরিমাপ করতে পারি। আর উপরের দিকের যে চোয়ালটা, এইটার সাহায্যে হচ্ছে কোনো একটা বৃত্ত বা গোলাকার বস্তুর ভিতরের দিকের এইটুকু, এই যে এইটুকু পুরাটা না, এইটুকু ভিতরের দিকের ব্যাসটা হচ্ছে পরিমাপ করতে পারি। ক্লিয়ার? তো এই হচ্ছে আমার এই দুইটা জায়গার কাজ। এখন আসেন আমরা কোনো একটা জিনিসের দৈর্ঘ্য, প্রস্থ বা ব্যাস এগুলো যখন পরিমাপ করব, তখন কিভাবে পরিমাপ করব, পরিমাপ করার পদ্ধতিটা কি, নিয়মটা কি। তো প্রথমেই আসেন, ধরেন আমি এই স্লাইড ক্যালিপার্সটার সাহায্যে কোনো একটা কিছুর ব্যাস, বা ধরেন যে এই বৃত্তটার ব্যাস আমি পরিমাপ করব, বা কোনো একটা কিছুর দৈর্ঘ্য আমি পরিমাপ করব। তাহলে আমি সেক্ষেত্রে ধরেন ব্যাস পরিমাপ করতে গেলে, ধরেন আমি এটার ব্যাস পরিমাপ করব, তাহলে এই প্রথমেই নিয়ম হচ্ছে আমাকে এই যে বৃত্তটার ব্যাস পরিমাপ করব, আমি তো এখানে ছোট্ট করে দিছি, তো যে বড় একটা বৃত্ত যদি হয় তাহলে আপনাকে কিন্তু এই চোয়ালটা একটু সরাইতে হবে, ঠিক না? যে বড় একটা বৃত্ত যদি আমি মাঝখানে রাখতে চাই, তাহলে স্ক্রু ঘুরায় আমার এই চোয়ালটাকে কি করতে হবে, একটু সরায় নিতে হবে। সরায় নিয়ে তারপর মাঝখানে হচ্ছে বৃত্তটা রাইখা এরপরে হচ্ছে যে এটাকে এরকম আটকায় দিব। ক্লিয়ার? তো আমি যখন বৃত্তটাকে এই যে মাঝখানে রাখবো, রাখার জন্য যখন এই ভার্নিয়ার স্কেলটাকে একটু সরায় নিব, তখন আমরা দেখব ভার্নিয়ারের শূন্য দাগ, ধরলাম এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ, তো আমরা দেখব ভার্নিয়ারের শূন্য দাগ মূল স্কেলের কত নাম্বার দাগকে অতিক্রম করছে। আমি একটা কোন একটা বস্তুকে মাঝখানে যদি রাখতে যাই, তাহলে আমার এটাকে তো একটু সরাইতে হবে, তাই না? এটা তো মূলত হচ্ছে দেখেন এই যে মূলত হচ্ছে এই ভার্নিয়ার স্কেলের চোয়াল আর মূল স্কেলের চোয়াল কিন্তু একসাথে লাগানো থাকে। আমাদের এই যে মেইন যে যন্ত্র, এই দুইটা মূলত একসাথে লাগানো থাকে, কথাটা বুঝছি? তো মাঝখানে যখন কোনো কিছু আমি রাখতে যাব, তখন তো আমাকে অবশ্যই এটা একটু সরাইতে হবে। তো এইটাকে ভার্নিয়ারে এটাকে যখন একটু সরাবো, তখন ভার্নিয়ারের শূন্য দাগ মূল স্কেলের কত নাম্বার দাগকে অতিক্রম করলো, এটাকে আমরা বলি হচ্ছে মূল স্কেলের পার্ট বা প্রধান স্কেলের পার্ট। মূল স্কেলের পার্ট বা এটাকে আমরা বলতে পারি প্রধান স্কেলের পার্ট। আচ্ছা, তো মূল স্কেলের পার্ট বলতে আমরা কি বললাম, এটা নিচে একটু লিখেও, ভার্নিয়ারের শূন্য দাগ আমি কোনো একটা জিনিস পরিমাপ করার জন্য এটাকে মাঝখানে রাখার পর যখন ভার্নিয়ার স্কেলটাকে একটু দূরে সরায় নিব, তখন ভার্নিয়ারের শূন্য দাগ
মূল স্কেলের যত নাম্বার দাগকে অতিক্রম করবে বা যত নাম্বার দাগের কাছাকাছি থাকবে সেটাকে আমরা বলতেছি কি মূল স্কেলের পার্ট। এরপর আমাকে নিতে হয় প্লাস ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন। আচ্ছা, এরপরে আমাকে নিতে হয় হচ্ছে ভার্নিয়ার সমপাতন। তো ভার্নিয়ার সমপাতন কি, এটা আমরা ওই যে ভার্নিয়ার স্কেল পড়ার সময় আগে বুঝছিলাম যে ভার্নিয়ার সমপাতন হচ্ছে আপনি যখন ভার্নিয়ার স্কেলটাকে একটু সরায়া নিবেন তখন ভার্নিয়ারের কোনো না কোনো একটা দাগ অবশ্যই অবশ্যই মূল স্কেলের কোনো একটা দাগের সাথে মিলবে অথবা খুবই কাছাকাছি থাকবে। ওইটাকে আমরা বলি হচ্ছে কি ভার্নিয়ার সমপাতন। অর্থাৎ ভার্নিয়ারের একটা দাগ মূল স্কেলের কোন একটা দাগের উপর সমানভাবে পতিত হইল। তো সমানভাবে পতিত হইলে সেটাকে আমরা বলি হচ্ছে সমপাতন। তো এই হচ্ছে ভার্নিয়ার সমপাতন। তাহলে ভার্নিয়ার সমপাতন বলতে আমরা কি বুঝাইলাম, এটা যদি একটু বোঝার চেষ্টা করি। ভার্নিয়ার সমপাতন বলতে বুঝাইলাম হচ্ছে এই ভার্নিয়ারের যত নাম্বার দাগ, তাহলে ভার্নিয়ার সমপাতন হচ্ছে ভার্নিয়ারের যত নাম্বার দাগ, ভার্নিয়ারের যত নাম্বার দাগ মূল স্কেলের কোন একটা দাগের সাথে মিলে যায় ওই তত নাম্বার দাগের মানটাকে আমরা বলতেছি কি ভার্নিয়ার সমপাতন। যে ভার্নিয়ার এত নাম্বার দাগ সমানভাবে পতিত হয়েছে এই জন্য এটাকে বলতেছি ভার্নিয়ার সমপাতন। এরপর সূত্রের আরেকটা অংশ আমাদেরকে নিতে হয়, সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক এটা হচ্ছে আমাকে নিতে হয়। তো ভার্নিয়ার ধ্রুবক কি, এটা আমরা প্রিভিয়াস লেকচারে হচ্ছে আমরা করছি যে ভার্নিয়ার ধ্রুবকটা ছিল হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ছোট হয় সেটাকে বলা হয় হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে আমি স্লাইড ক্যালিপার্সে যেই ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করছি তা আমরা দেখবো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ভাগ কতটুকু ছোট আছে ওটাকে আমরা বলি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তো ভার্নিয়ার ধ্রুবক বের করার একটা সূত্র আমরা প্রিভিয়াস পর্বে পড়ছিলাম, এই যে ভিসি ইকুয়াল এস ভাগ এন। এখানে তোমাদের জানাই আছে এস হচ্ছে আমার মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ আর এন হচ্ছে ভার্নিয়ারের কয়টা ভাগ সংখ্যা আছে, কয়টা দাগ আছে। ক্লিয়ার? অর্থাৎ মূল স্কেলের এই যে যেখানে 9টা দাগ, ভার্নিয়ার কয়টা দাগ, তো আমরা এই জিনিসটা হচ্ছে চিন্তা করতে পারি। তো ভার্নিয়ারের দাগ সংখ্যা কয়টা আছে, 10টা, 20টা, 30টা, এই জিনিসটা হচ্ছে আমরা এখানে লিখবো। ক্লিয়ার? তো এইভাবে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক আমরা বের করতে পারি, এটা আমরা প্রিভিয়াস পর্বে পড়ছি। তো এবার আসি তারপরের কাজটা কি। এরপরে হচ্ছে আমাকে নিতে হয় প্লাস মাইনাস যান্ত্রিক ত্রুটি। প্লাস মাইনাস যান্ত্রিক ত্রুটি। এই যান্ত্রিক ত্রুটি এই ব্যাপারটা হচ্ছে আমাকে নিতে হয়। তো তাহলে আমি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো একটা জিনিসের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাস এগুলা পরিমাপ করতে গেলে আবার দেখা গেছে এই বস্তুটা যখন মাঝখানে রাখবো তখন ভার্নিয়ার স্কেলটা তো সরে যাবে। ভার্নিয়ার শূন্য দাগ কত নাম্বার দাগকে অতিক্রম করলো বা কোন দাগের খুবই কাছাকাছি সেটাকে আমরা বলবো হচ্ছে মূল স্কেলের পার্ট। দেন আমরা দেখবো ভার্নিয়ারের কত নাম্বার দাগ মূল স্কেলের কোন একটা দাগের সাথে সমানভাবে পতিত হয়েছে সেটাকে আমরা বলবো ভার্নিয়ার সমপাতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক। তো ভার্নিয়ার ধ্রুবক কে তো বললামই। তারপর প্লাস মাইনাস যান্ত্রিক ত্রুটি, অর্থাৎ আমার এই স্লাইড ক্যালিপার্সে কোনো ত্রুটি আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তাহলে কোন একটা স্লাইড ক্যালিপার্সে ত্রুটি আছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো, এটা আমরা বুঝবো হচ্ছে স্লাইড ক্যালিপার্সের চোয়াল আর হচ্ছে এই ভার্নিয়ার স্কেলের চোয়াল, এই দুইটা চোয়াল আমরা একসাথে করব। একসাথে করার পর যদি ভার্নিয়ারের শূন্য দাগ আর মূল স্কেলের শূন্য দাগ একদম হুবহু মিলে যায় তাহলে তো ভাববো যে এই স্লাইড ক্যালিপার্সে কোনো ত্রুটি নাই। কিন্তু দুইটা চোয়াল একসাথে করার পর এই দুইজনের শূন্য দাগ যদি না মিলে তাহলে সেই ক্ষেত্রে ত্রুটি আছে। এবং এই ত্রুটিটা আবার কয় প্রকার, আমরা বলি ত্রুটি হচ্ছে দুই প্রকার।
এই যে স্লাইড ক্যালিপার্সে যে আমরা ত্রুটিটা পাবো, এই ত্রুটিটা হচ্ছে আবার দুই ধরনের। একটা আমরা বলি হচ্ছে ধনাত্মক ত্রুটি, ধনাত্মক ত্রুটি, আর একটাকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক ত্রুটি। আচ্ছা, তো ধনাত্মক ত্রুটি আর ঋণাত্মক ত্রুটি কোনটাকে বলবো? যখন আমি দেখব যে এই ভার্নিয়ারের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের ডানে পড়ে আছে, মানে ভার্নিয়ারের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের সাথে মিলে নাই। মিলে নাই মানে কি? অবশ্যই ভার্নিয়ারের শূন্য শূন্য দাগ মূল স্কেলের ডানে থাকতে পারে, অথবা একদম এটা পার হয়ে চলে আসতে পারে, অর্থাৎ বাঁ পাশে থাকতে পারে। তাহলে যদি ডানে পড়ে থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ধনাত্মক ত্রুটি। আর যদি ভার্নিয়ারের শূন্য দাগ মূল স্কেলের বামে চলে যায়, মূল স্কেলের শূন্য দাগের বামে চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক ত্রুটি। ক্লিয়ার? তাহলে আমার সংক্ষেপে এইভাবে মনে রাখি যে ভার্নিয়ারের যে জিরোটা, এই ভার্নিয়ারের জিরোটা এটা হচ্ছে আমার ডানে থাকবে। এটা কোথায় থাকবে? ডানে থাকবে, মূল স্কেলের শূন্য দাগের ডানে। আর ঋণাত্মক ত্রুটি কখন হবে? ভার্নিয়ারের জিরোটা শূন্যটা যখন আমার বামে থাকবে, বামে। ক্লিয়ার? এই মূল স্কেলের বাম পাশে চলে আসবে, তখন সেটাকে আমরা বলতে পারি ঋণাত্মক ত্রুটি। এই হচ্ছে বিষয়। আর এখানে আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন ম্যাথ করব তখন সূত্রে যদি কখনো এখানে ধনাত্মক ত্রুটি দেওয়া থাকে, তাহলে আমরা সূত্রে হচ্ছে ধনাত্মক ত্রুটির মানটা মাইনাস করি। আর যদি ঋণাত্মক ত্রুটি দেওয়া থাকে তাইলে আমরা সেই ক্ষেত্রে সেই ঋণাত্মক ত্রুটিটা হচ্ছে সূত্রের মধ্যে প্লাস করি, মানে বিপরীত কাজ করব। এটা একটু মাথায় রাখবো। তো এই হচ্ছে আমার ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা কোনো একটা জিনিসের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাস কিভাবে পরিমাপ করব তার সূত্র। তো এই সূত্রটা সংক্ষেপে আমরা এইভাবে বলি যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য এটাকে ধরলাম এল, আর মূল স্কেলের পাঠ এটাকে প্রকাশ করা হয় এম দ্বারা, প্লাস ভার্নিয়ার সমপাতন এটাকে প্রকাশ করা হয় ভি দ্বারা, ভার্নিয়ার কনস্ট্যান্ট এটাকে প্রকাশ করা হয় ভিসি দ্বারা, এন্ড দেন ইরর প্লাস মাইনাস ই। ক্লিয়ার? এই ইরর ই দিয়ে ত্রুটি প্লাস মাইনাস ই। তো সংক্ষেপে আমরা সূত্র হচ্ছে এইভাবে মুখস্থ করে ফেলি যে এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি প্লাস মাইনাস ই। তো কোনটা দ্বারা কি বোঝায় আমরা এই যে সিরিয়ালে তো বুঝেই নিতে পারবো। সো এই হচ্ছে স্লাইড ক্যালিপার্সের কিছু কথাবার্তা। তারপরে যদি আমরা যাই স্ক্রু গজের দিকে, বুঝতে ফেলি। সো এই হচ্ছে আমার স্লাইড ক্যালিপার্সের কথা গেল। দেন আমরা যদি স্ক্রু গজের ব্যাপারটা বোঝার চেষ্টা করি। স্ক্রু গজ এইটাও এইখানেও আমার মূলত হচ্ছে দুইটা স্কেলের সমন্বয়ে গঠিত। আমার স্ক্রু গজেও হচ্ছে আপনার একটা রৈখিক স্কেল থাকবে, অর্থাৎ সাধারণ স্কেল বা মূল স্কেল বা প্রধান স্কেল, অর্থাৎ নরমালি যে স্কেলটায় সর্বনিম্ন মিলিমিটারে দাগ কাটা থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে মূল স্কেল, সাধারণ স্কেল বা প্রধান স্কেল। আর এই যে এখানে উপরে যে গোল যে অংশটা আছে, এই যে এখানে উপরে গোল যে অংশটা আছে এইখানেও দাগ কাটা থাকে, এটাও একটা স্কেল। তো গোল, এই যে গোল মোটা গোল যে স্কেলটা এটাকে আমরা বলি হচ্ছে বৃত্তাকার স্কেল। আর এই যে এইখানের যে স্কেলটা আছে এইটাকে আমরা বলি হচ্ছে প্রধান স্কেল বা মূল স্কেল বা রৈখিক স্কেল, এই ধরনের নাম বলি। এখন এই বৃত্তাকার স্কেল যেটা আছে, এই বৃত্তাকার স্কেলের পিছের দিকে হচ্ছে আবার এই যেখানে একটা স্ক্রু থাকে, আর এই যে মূল স্কেলের সাথে এইখানে ইউ আকৃতির একটা ডায়াফ্রাম থাকে। এই যে এখানে ইউ এর মতো দেখতে, এটাকে আমরা বলি ইউ আকৃতির ডায়াফ্রাম, ইউ আকৃতির ডায়াফ্রাম। ইউ আকৃতির ডায়াফ্রাম। আর এই যে এইখানে একটা ছোট্ট গোল করে একটা অংশ আছে, এইটাকে আমরা বলি হচ্ছে কিলক, এটাকে আমরা বলি হচ্ছে কিলক। এই ছোট্ট যে অংশটা আছে এটার নাম আমরা বলি হচ্ছে কিলক। আর একটা এই স্ক্রু গজ যখন তৈরি করা হয় তখন এই স্ক্রু গজের পিছে হচ্ছে একটা দণ্ড থাকে। এই স্ক্রু গজের এই পিছে কি একটা দণ্ড থাকে, ওই দণ্ডের উপরে হচ্ছে আমার এই যে রৈখিক স্কেলটা থাকবে। কথাটা বুঝছি?
বা আধুনিক সময়ে তো এখন দেখা গেছে যে এই পুরো স্কেলটাই গোল থাকে, যে রৈখিক স্কেল যে এই পুরাটাই কিন্তু মূলত আসলে এখন গোল থাকে, একদম পুরোটাই নলাকার থাকে। এইখানে আমি যে চিত্রটা দেখাইছি সেটা হচ্ছে পিছে হচ্ছে একটা এই যে দণ্ড থাকবে, আর ওইটার উপরে হচ্ছে আমার এই যে মূল স্কেলটা থাকে, আর মূল স্কেলের গায়ে হচ্ছে এই যে গোল বৃত্তাকার স্কেলটা হচ্ছে পরানো থাকে। আর এই যে পিছে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটাকে যদি আমরা ঘুরাই, এই স্ক্রুটাকে ঘুরাইলে এটা এমন ভাবে মেকানিজম করা যে এই বৃত্তাকার স্কেলটা রৈখিক স্কেলের গা বরাবর সামনের দিকে আগাবে, আর এই যে পিছনের দিকের যে দণ্ডটা আছে এটাও সামনের দিকে আগাবে। ক্লিয়ার? এই স্ক্রুটাকে যদি ঘুরাই তাহলে বৃত্তাকার এই অংশটা সামনের দিকে আগাবে, আবার এটাও কি সামনের দিকে আগাবে। তো এই হচ্ছে আমার স্ক্রু গজের পরিচয়। তো স্ক্রু গজের সাহায্যে আমরা আসলে কি পরিমাপ করি? নরমালি স্ক্রু গজের সাহায্যে প্রধানত একটা তারের ব্যাস পরিমাপ করা হয়। স্ক্রু গজের সাহায্যে তারের ব্যাস পরিমাপ করা হয়, যে চিকন চিকন যে তারগুলো আছে এগুলোর ব্যাস পরিমাপ করা হয়। যে কোনো একটা তারকে হচ্ছে আমরা এই স্ক্রু গজে রাখবো, রেখে এরপর এই স্ক্রুটা যদি ঘুরাই তাহলে আমার দেখা গেছে যে এই ভিতরের দিকের যে দণ্ড এটা হচ্ছে সামনের দিকে আগাবে, সামনের দিকে আগায় আমার দেখা গেছে এই যে এটাকে আটকে ফেলবে, এই তারটাকে আটকে ফেলবে। এরপর এটাকে এখন আসেন আমরা কিভাবে পরিমাপ করব, এটার এই তারের যে ব্যাসটা, এই ব্যাসটা আসলে কত হবে এটা আমরা কিভাবে পরিমাপ করব। তো প্রথমেই আসি, ব্যাস পরিমাপ করার সূত্র হচ্ছে, ধরেন যে তারের ব্যাস পরিমাপ করব, তাহলে প্রথমেই হচ্ছে আমার থাকে এই প্রধান স্কেলের পার্ট, প্রধান স্কেলের পার্ট, অথবা আমরা এটাকে বলতে পারি মূল স্কেলের পার্ট। হ্যাঁ, মূল স্কেলের পার্ট, মূল স্কেলের পার্ট। তো মূল স্কেলের পার্টস বলতে আসলে কি বোঝায়? মূল স্কেলের পার্টস বলতে বোঝায় হচ্ছে যে আপনি যখন এখানে তারটা রেখে স্ক্রুটা ঘুরাইলেন, বৃত্তাকার স্কেল তো সামনের দিকে আগাইছে, তো এই বৃত্তাকার স্কেলটা মূল স্কেলের কত নাম্বার দাগকে অতিক্রম করছে, মূল স্কেলের কত নাম্বার দাগকে অতিক্রম করছে বা কত নাম্বার দাগের খুব কাছাকাছি আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে কি মূল স্কেলের পার্ট। এটা আমি নিচে আর লিখলাম না, পারবো তো? আচ্ছা, এরপরে প্লাস নিতে হয় হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এরপরে হচ্ছে ইনটু লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন, এটা আমাকে নিতে হয়, লঘিষ্ঠ গণন। তারপরে নেওয়া লাগে হচ্ছে প্লাস মাইনাস যান্ত্রিক ত্রুটি, প্লাস মাইনাস যান্ত্রিক ত্রুটি। আচ্ছা, তো তাহলে একটা স্ক্রু গজের সাহায্যে আমি যখন কোনো একটা কিছুর এই ব্যাস পরিমাপ করব, তখন মূল স্কেলের পার্ট, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ইন্টু লঘিষ্ঠ গণন প্লাস মাইনাস যান্ত্রিক ত্রুটি, এই হচ্ছে আমার সূত্র। অর্থাৎ কোনটা কি আমি একটু বুঝাই দিই এবার। এটা তো বুঝতেই পারছি যে স্ক্রুটাকে ঘুরাইলে আমার দেখা গেছে এই বৃত্তাকার স্কেলটা মূল স্কেলের কত নাম্বার দাগকে অতিক্রম করতেছে, এটা হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো লঘিষ্ঠ গণন এইটা কি, এটা আমি একটু বুঝাই দিই। লঘিষ্ঠ গণন এটা হচ্ছে, লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন এটার আবার আরেকটা নাম আছে, আমরা বলি হচ্ছে নুনাঙ্ক, লঘিষ্ঠ গণন বা নুনাঙ্ক, নুনাঙ্ক। তো এটাকে প্রকাশ করা হয় হচ্ছে এল সি দ্বারা। দেখেন, লঘিষ্ঠ মানেই তো আমরা জানি যে একেবারে ক্ষুদ্র ছোট, আর গণন মানে গণনা, আর নুনাঙ্ক মানে কি, নুনাঙ্ক আসতে হচ্ছে ন্যূনতম অঙ্ক, ন্যূনতম অঙ্ক, ওইটাকে একসাথে করে আমরা বলতেছি নুনাঙ্ক। অর্থাৎ একটা স্ক্রু গজের সাহায্যে সর্বনিম্ন কতটুকু দৈর্ঘ্যের বস্তু পরিমাপ করা যাবে বা কতটুকু ব্যাসের কোন একটা তার পরিমাপ করা যাবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে লঘিষ্ঠ গণন বা
নুনাঙ্ক, লঘিষ্ঠ গণন বা নুনাঙ্ক। তো কোন একটা স্ক্রু গজে সর্বনিম্ন কতটুকু দৈর্ঘ্যের বা ব্যাসের বস্তু পরিমাপ করা যাবে, এইটা বের করব কোন সূত্রের সাহায্যে। তো সেই ক্ষেত্রে আমরা তখন সূত্রটা বলি হচ্ছে এইভাবে, যে নুনাঙ্কের সূত্র হচ্ছে এলসি ইকুয়াল আপনার হচ্ছে এই পি ভাগ এন, পি ভাগ এন। তো পি বলতে আপনার বোঝায় হচ্ছে পিচ, এই যে স্ক্রু গজ যে আছে এই স্ক্রু গজের পিচ, আর এন বলতে বোঝায় হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ক্লিয়ার? তার মানে হচ্ছে আপনার এই পিচ কে বৃত্তাকার স্কেলে কয়টা ঘর আছে, কয়টা ভাগ আছে, ওইটা দিয়ে যদি ভাগ দেই তাহলে আপনার দেখা গেছে লঘিষ্ঠ গণন এটা বের হয়ে যায়। তো এখানে আপনি যদি একটু খেয়াল করেন যে আবার পিচ কি, এই পিচ জিনিসটা যদি আবার বোঝার চেষ্টা করি, পিচ এটা হচ্ছে স্ক্রু গজের, স্ক্রু গজের স্ক্রুকে স্ক্রু। তো তাহলে পিচের সংজ্ঞাটা হচ্ছে স্ক্রু গজের স্ক্রুকে আমরা যদি সম্পূর্ণ একবার ঘুরাই, সম্পূর্ণ একবার ঘুরানোর মিনিংটা কি? এই যে এখানে যে আমার স্ক্রুটা আছে, এই স্ক্রুটাকে ধরেন যে আপনার ওই মূল যে এই স্ক্রু গজগুলো আছে, দেখবেন যে স্ক্রু গজে কিন্তু একটা চিহ্ন দেয়া থাকে, একটা দাগের মতো খাজের মতো দেয়া থাকে। তো এটাকে ঘুরায়া, এই যে এটাকে ঘুরায়া এই খাসটাকে আবার ঠিক একই জায়গায় নিয়ে আসবেন, এটাকে বলা হয় হচ্ছে সম্পূর্ণ একবার ঘুরানো। মানে বিষয়টা আমি যদি বুঝাই, এই যে মার্কারটা, তো মার্কারের এই যে এইটা হচ্ছে এই পাশে আছে তাই না, তাহলে এটাকে আমি ঘুরায়া, এটাকে ঘুরায়া আবার ঠিক একই জায়গায় নিয়ে আসলাম, তাহলে এটাকে বলা হয় কি সম্পূর্ণ একবার ঘুরানো। তাহলে এই যে স্ক্রুটাকে হচ্ছে ঘুরায়া, ধরেন এখানে একটা খাজের মতো থাকে, এটাকে ঘুরায় আবার সেই আগের জায়গায় নিয়ে আসবো, তাহলে এটাকে বলা হয় কি সম্পূর্ণ একবার ঘোরানো। তো সম্পূর্ণ একবার ঘুরালে, তো এটা যখন ঘুরাবেন তখন তো বৃত্তাকার স্কেল কি এই রৈখিক স্কেলের গা বরাবর সামনে আগাবে না, তো যতটুকু সামনে আগায় তাকে বলা হয় হচ্ছে পিচ। তো মানে হচ্ছে 1 মিলিমিটারকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো বৃত্তাকার স্কেলে কখনো 50টা দাগ থাকে, আবার কখনো 100টা দাগ থাকে। তো 50 বা 100 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে যে মানটা পাবো ওইটাই হচ্ছে কি মূলত লঘিষ্ঠ গণন, মানে লঘিষ্ঠ মানে একেবারে সবচেয়ে ক্ষুদ্রতম গণনা, অথবা ন্যূনাঙ্ক মানে একদম ন্যূনতম অঙ্ক। কথাটা বুঝছি? তো এই হচ্ছে আমার স্ক্রু গজের সাহায্যে আপনি কিভাবে ব্যাস পরিমাপ করবেন। লাস্টলি আছে হচ্ছে প্লাস মাইনাস যান্ত্রিক ত্রুটি। তো স্ক্রু গজে যান্ত্রিক ত্রুটি বলতে আমরা কি বুঝি? স্ক্রু গজে যান্ত্রিক ত্রুটি বলতে আসলে বোঝায় যে বৃত্তাকার স্কেল, যেটা বৃত্তাকার স্কেলে কিন্তু মূলত এই যে এইভাবে দাগ থাকে, হ্যাঁ এই যে এই দাগটা একটু রং হয়েছে, এই দাগগুলা মূলত এই যে মাঝখানে, মাঝখান বরাবর হচ্ছে এই মাঝখান বরাবর এইখানে হচ্ছে সোজা একটা জিরো দাগ থাকবে, আর এই যে এইখান দিয়ে হচ্ছে এরকম দাগ কাটা থাকবে, এই জায়গাগুলো এরকম দাগ কাটা থাকে। বিষয়টা বুঝতে পারছি? এই যে এই জায়গাগুলো হচ্ছে যেরকম দাগ কাটা থাকে, আর একদম মাঝ বরাবর এখানে হচ্ছে জিরো দাগ থাকে। তো আমি এটাকে সম্পূর্ণ হচ্ছে একবার ঘুরাবো। ক্লিয়ার? এই যে এটাকে সরি সম্পূর্ণ একবার না, এটাকে ঘুরায়া হচ্ছে একদম আটকে ফেলবো আর কি, যেখানে নিয়ে আসবো। তো একদম আটকে ফেলার পর যদি আমার এই বৃত্তাকার স্কেলের শূন্য দাগ, বৃত্তাকার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগ যে আছে এই মূল স্কেলের শূন্য দাগ বরাবর থাকে, এটাকে একদম ঘুরায় নিয়ে আসবো। ধরেন যে মূল স্কেলের শূন্য দাগ এইখানে, আর এটা হচ্ছে বৃত্তাকার স্কেলের যে শূন্য দাগ এইখানে। এখন এটাকে আমি ঘুরায় ঘুরায় এখানে নিয়ে আসবো, আনার পর যদি এইটার শূন্য দাগ আমার মূল স্কেলের শূন্য দাগ বরাবর একদম মিলে যায়, ক্লিয়ার, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি যে এখানে কোনো যান্ত্রিক ত্রুটি। একটু দেখি, আমি আপনাদের একদিন ভিডিওতে একেবারে রিয়েল স্ক্রু গজ, স্লাইড ক্যালিপার্স এগুলো নিয়ে একেবারে সুন্দরভাবে পরিমাপ করে তারপরে একদম ভালোভাবে দেখায় দিব। তো আপাতত আজকে আমি এই চিত্রের ক্ষেত্রে বলে দিতেছি যে এটা মূলত আমি তো এরকম সোজা দিচ্ছি, এটা মূলত যেরকম গোলাকার থাকে, যে এটার পৃষ্ঠও কি থাকে গোলাকার থাকে। তো এটাকে সম্পূর্ণ একবার আমি ঘুরাবো, ঘুরানোর পর
যদি বৃত্তাকার স্কেলের শূন্য দাগ আর রৈখিক স্কেলের শূন্য দাগ যদি বরাবর মিলে, বরাবর যদি থাকে, তাহলে যান্ত্রিক ত্রুটি নাই। কিন্তু বরাবর হইল না, দেখা গেল যে বৃত্তাকার রৈখিক স্কেলের শূন্য দাগ উপরে আর হচ্ছে এটা আছে নিচে, এই যে বৃত্তাকার স্কেলের শূন্য দাগটা আছে কি নিচে, একটু নিচের দিকে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এখানে ধনাত্মক ত্রুটি আছে। আর যদি উপরের দিকে থাকে তাহলে বলবো ঋণাত্মক ত্রুটি আছে। সেটা বুঝছি। তো আমি একদিন রিয়েল একটা স্ক্রু গজ নিয়ে এবং স্লাইড ক্যালিপার্স নিয়ে জিনিসটা আরো ক্লিয়ার করে দেখায় দিব। আমি আসলে আপাতত আজকের জন্য আমার এখানে নাই, এই জন্য দুঃখিত। তো চিত্র দিয়ে বুঝতে পারছি তো? আচ্ছা, তো এই হচ্ছে আমার স্ক্রু গজের ব্যাপার স্যাপার। তাহলে স্ক্রু গজটাকে আমরা সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করি, এটা সূত্রটাকে ব্যস্ত প্রকাশ করি হচ্ছে ডায়ামিটার ডি দ্বারা। মূল স্কেলের পার্ট অনেক জায়গায় এখানে এল দ্বারা প্রকাশ করে, মূল স্কেলের পার্ট ক্লিয়ার। আবার অনেক ক্ষেত্রে এটাকে এম দ্বারাই প্রকাশ করতে পারি আমরা, যে এম। তারপর হচ্ছে প্লাস বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এটাকে হচ্ছে সি দ্বারা প্রকাশ করি, ইনটু লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন দেখেন, লঘিষ্ঠর ইংরেজি হচ্ছে লিস্ট আর গণন হচ্ছে কাউন্ট। তো লিস্ট কাউন্ট, সেখান থেকে সংক্ষিপ্ত আকারে আমরা নেই হচ্ছে এলসি। বুঝতে পারছি যে লিস্ট কাউন্ট লঘিষ্ঠ গণন, এন্ড দেন হচ্ছে প্লাস মাইনাস যান্ত্রিক ত্রুটি, এই যে প্লাস মাইনাস ই। তাহলে সংক্ষেপে আমরা এইভাবে করতে পারি যে এম প্লাস, অথবা ওই যে অনেকে এই জায়গায় এল পড়ে, এল ও দিতে পারেন, আপনার খুশি একটা দিয়ে পড়লেই হলো, এল প্লাস সি ইন্টু এল সি প্লাস মাইনাস ই। সো এই হচ্ছে আমার স্ক্রু গজের সাহায্যে আমরা কিভাবে একটা জিনিসের বা একটা তারের ব্যাস পরিমাপ করব সেটার সূত্র আমরা করলাম। সো নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব যে এটার একটা সুন্দর প্র্যাকটিক্যাল করাইতে, এবং এটার যত সৃজনশীল প্রশ্ন আছে এটা তো অবশ্যই আমরা সলভ করবই। আজকে এটুকুই, আল্লাহ হাফেজ।